সম্প্রতি একটা জিনিস দেখতে পাবেন, বাংলাদেশে ইউএসের সৈনিকদের উপস্থিতির কারণে নেংটিয়াতে কান্নাকাটি শুরু হয়ে গেছে। বাম দলের ভিতরে বামদের মাঝে কান্নাকাটি শুরু হয়ে গেছে। তারপরে কাঠমোল্লাদের মাঝে কান্নাকাটি শুরু হয়ে গেছে। মার্কিন এজেন্ডা বাস্তবায়ন, পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন। আসলেই চলুন দেখে নিই অবস্থাটা কি। চায়না চায়না বিশ্বের সবথেকে বড় অর্থনৈতিক পরাশক্তি। আগে ছিল এই জায়গায় জাপান। জাপানের স্থলে এখন চায়না অনেক কাল ধরে অর্থনৈতিক পরাশক্তি। এবং এইটা আরেকটার দিকে দাঁড়িয়ে গেছে, ইউএসএকে যেটা চ্যালেঞ্জ করছে। অর্থনৈতিক পরাশক্তি হয়েছে ইউএসএ, সেটা সমস্যা না। ইউএসএ মূলত একটা ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী। অস্ত্র তারা বানাবে এবং জাপানের মতো লাইফ গ্যারান্টি দিয়ে অস্ত্র বানায় তারা বিক্রি করবে। কিন্তু তাদের অস্ত্রগুলো খুব দামি এবং এইগুলোর রক্ষণাবেক্ষণের ভার অনেক বেশি। বিশ্বের সবাই যারা ধনী তারা যেমন তাদেরটা কিনছে, কিন্তু ধনীদের সাথে সাথে যারা যারা গরিব ধরনের রাষ্ট্র আছে তারাও যুদ্ধ বিগ্রহে ভালো মতোই লিপ্ত। তাদের এখানে একটা বড় বাজার সৃষ্টি করতে পেরেছে চায়না। চায়না ইউএসের মূল শত্রু, রাশিয়া না। রাশিয়া কার্যত মৃত। কারণ যে সামান্য ইউক্রেনের ভিতরে আটকে গেছে, যেভাবে পুরুষের শরীরে অনেক নারী আটকা পড়ে, ওভাবে করে আটকা পড়ে গেছে, সে আর বেরোতে পারবে না। ইউএসের এক নাম্বার শত্রু এখন চায়না। তাদের সাথে যুদ্ধার ক্ষমতা একমাত্র চায়নারই আছে। তো এখন চায়নাকে ইউএসএ প্রকৃতপক্ষে সব দিক থেকে ঘিরে রেখেছে। কিভাবে সেটা দেখি আমরা, চলুন। এক হচ্ছে এই যে আপনার কাজাখস্তান। কাজাকিস্তান এইটাকে সুকৌশলে এটা অধীনে এনেছে ইউএসএ। কিভাবে? ইউএসএ তিনভাবে আধিপত্য বিস্তার করে। একটা হচ্ছে ব্লকের মাধ্যমে। ইউএসএ মূলত তিনটা পদ্ধতিতে আধিপত্য বিস্তার করে থাকে। একটি হচ্ছে ব্লক। ব্লক আবার দুই প্রকার। একটা হচ্ছে প্রকাশ্য, যেটা জানেন ন্যাটো। আর একটা হচ্ছে যেটা অঘোষিতভাবে, কিন্তু এটা বোঝা যায় স্পষ্টভাবে। যেমন তার ব্লকে আছে খুব গুরুত্বপূর্ণ সদস্যদের কথা বলছি, সাউথ কোরিয়া, জাপান, আরব রাষ্ট্রগুলো, এগুলা। এবং ন্যাটো তো জানেনি। দ্বিতীয় পদের হচ্ছে সামরিক ঘাঁটি। বিশ্বের যে 7টা মহাদেশ, 7টা মহাদেশের প্রত্যেকটা মহাদেশেই তাদের সামরিক ঘাঁটি আছে। ঘাঁটির জন্য বহু রাষ্ট্রকে রাজি করায়, ঘাঁটির জন্য এভাবে করে তার আধিপত্য বিস্তার করে। এবং তৃতীয় হচ্ছে অস্ত্র বিক্রি। অস্ত্র বিক্রি মানে এই ধরনের ওই ফকিরি মার্কা ক্রেতা না, যে ওই পিস্তল কিনবে, ওই সামান্য কিছু নৌযান কিনবে, ওইসব না। ভাল্ক আকারে যারা কিনে তারা, ভাল্ক আকারে যারা ক্রেতা, যেমন ধরেন পাকিস্তান আছে, নেংটি আছে, এগুলো আছে, এগুলোর ক্রেতা। তো অস্ত্র বিক্রি করতে করতেও কিন্তু তাদের যারা নিয়মিতভাবে কিনে তারা তাদের অংশ হয়ে যায়। সেটা আসছে পরে। তো প্রথমেই যেটা বললাম ব্লক, ব্লকের মাঝে একটা হচ্ছে যেগুলো ন্যাটো, ন্যাটোর কথা বলেছে, ন্যাটোর সদস্য তুর্কি। তুর্কিরা প্যান তুর্কিজম চালু করেছে, প্যান তুর্কিজম প্রচার করছে। প্যান তুর্কিজমের আওতায় এই কাজাকিস্তান চলে আসছে এবং কাজাকিস্তানে মার্কিন সাহায্য অনেক অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। অর্থাৎ এইটা যেটা চায়নার পশ্চিমে অবস্থিত, মার্কিন ব্লকভুক্ত। এরপরে আসেন পাকিস্তান, যার কথা বলছিলাম। পাকিস্তান প্রকৃতপক্ষে চাইনিজ ব্লকের সদস্য, কিন্তু এরাও অস্ত্র কিনতে কিনতে, এখন অস্ত্র কেনা হচ্ছে দুই প্রকারের। এক প্রকারের হচ্ছে আপনি যদি ইউএসের কাছ থেকে অস্ত্র কিনেন, তাদের যেটা মূল্য যেটা চাবে সেটাই যদি আপনি তাদেরকে দেন, আপনি অস্ত্র ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি কম করতে বলেন বা আপনি যদি টাকা পর্যায়ক্রমে শোধ করেন, সেক্ষেত্রে আপনার প্রতি তারা বিধিনিষেধ দিয়ে দেবে। এই অস্ত্র এটা করতে পারবেন না, সেটা করতে পারবেন না, এরকম যদি কম রাখে। তো এইটা টোকাই লোকেরা এগুলো জানে না। টোকাই লোকেরা না জেনে বলে ইউএসের অস্ত্রে বিভিন্ন ধরনের শর্তাবলী থাকে। শর্তাবলী থাকে না, শর্তাবলী কম করে যারা কিনতে চায় তাদের প্রতি শর্তাবলী দেওয়া হয়, শর্তাবলী মেনেই তারা কিনে। তারা অস্ত্রের দাম কম করতে মোটেও রাজি না। কিন্তু পাকিস্তান তাদের অস্ত্র ভাল্ক আকারে কিনতে কিনতে, এবং পাকিস্তান পররাষ্ট্রনীতিতে খুবই সফল। ইউএসের সাথে নেংটিয়ার যে একটা বিবাদ, এটার সুযোগ নিয়ে এখন পাকিস্তান ইউএস আধিপত্যে চলে গেছে, যদিও এটা চাইনিজ ব্লকভুক্ত দেশ। এইবারে আসেন নেংটিয়া। হ্যাঁ, নেংটিয়ায় কোনো আধিপত্য নাই।
নেংটিয়া এটা রুশ ব্লকের সদস্য, কিন্তু নেংটিয়াকে রাশিয়াও যে সাহায্য করছে এখন সেরকম না। কারণ হচ্ছে নেংটিয়া প্রায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ চায়। নেংটিয়াকে নেংটিয়ার এইটাকে ঔদ্ধত্য হিসাবে দেখে রাশিয়া। এইবারে আসেন, আরেকটা হচ্ছে বার্মা। বার্মা এটা পুরোপুরি চাইনিজ ব্লকভুক্ত দেশ। এখানেও তাদের আধিপত্য, চাইনিজদের আধিপত্য, মার্কিন আধিপত্য নেই। অর্থাৎ এই যে উপসাগরটা মার্তাবান উপসাগর, এই মার্তাবান উপসাগরে কোনো মার্কিন আধিপত্য নেই, বঙ্গোপসাগরও নেই। তারপরে আসেন তাইওয়ান, যেটা দক্ষিণ পশ্চিমে অবস্থিত, দক্ষিণ পূর্বে অবস্থিত তাইওয়ান। তাইওয়ানে মার্কিন ঘাঁটি তো বটেই, মার্কিন ব্লকভুক্ত তো বটেই, সবথেকে বেশি ক্ষেপণাস্ত্র মোতায়েন আছে চীনের দিকে তাক করা এই তাইওয়ানেই। তাইওয়ানের সামরিক শক্তি কিন্তু মানে অভাবনীয়। এরপরে আসেন পূর্ব দিকে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া সামরিক শক্তিতে খুবই উন্নত, মার্কিন ব্লকের সদস্য। শুধু উন্নতই নয়, তাদের সামরিক শক্তি, তাদের সংখ্যায়ও ভারতের সমতুল্য। আমি জেনে শুনেই বলছি, ভারতের সমতুল্য, তাদের রিজার্ভ সহকারে। এবং তাদের যে বিমান বাহিনী অত্যাধুনিক, এটা 10 বার জন্ম দিতে পারে নেংটিয়াকে। আরেকটি হচ্ছে প্রযুক্তির রাজা জাপান। জাপানের সামরিক শক্তি বলেন, সক্ষমতা বলেন, সেগুলো অতুলনীয়। এগুলো সব চায়নাকে ঘিরে রেখে আছে। এখন একটা উপসাগরে প্রবেশ করার জন্য এই দেশে যদি আধিপত্য বিস্তার করতে পারে, মানে বাংলাদেশে, তাহলে উপসাগরে অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকেও চায়নাকে ব্লক করে ফেলতে পারবে, চায়নাকে ঘেরাও করে ফেলতে পারবে ইউএসএ। এই কারণে তাদের বাংলাদেশকে দরকার। এইবারে আসেন রাখাইন। কিন্তু রাখাইনে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখানে যখন আরাকান আর্মির উদ্ভব হয়েছে তখন থেকে পরিস্থিতিটা আরও বেশি করে পাল্টে গেছে। যেমন এই হচ্ছে লাল চাইনিজ ব্লক। চাইনিজ ব্লকের চায়না মার্তাবান উপসাগরে নামতে পারছে। এটা হচ্ছে ইউএস ব্লকের, মার্কিন ব্লকের থাইল্যান্ড, এটা সিয়াম উপসাগরে নেমে গেছে। এটা হচ্ছে নেংটিয়া, সবুজটা বাংলাদেশ, আর বেগুনিটা হচ্ছে আরাকান। আর এই নীল চারটা রাজ্য, চারটাই হচ্ছে খ্রিস্টান প্রধান। এই চারটা রাজ্য, খ্রিস্টানিটি এখানে কিভাবে এসছে? খ্রিস্টানিটি আসার কারণ হচ্ছে চায়নার বিরুদ্ধে একটা ঘাঁটি, উপসাগরে আধিপত্য করা, উপসাগরের যে প্রবেশ মুখটা সেটাকে চায়নার জন্য বন্ধ করে দেওয়া, চায়নার বিরুদ্ধে একটা ঘাঁটি। এগুলোর জন্য দরকার ছিল এইখানে বাংলাদেশে আধিপত্য করা ইউএসের জন্য 3 ভাগের 1 ভাগে। সেটা হয় নাই, কারণ বাংলাদেশ কোনো স্বাধীন রাষ্ট্রই ছিল না। এটা নেংটিয়ার একটা দাস রাজ্য ছিল, নেংটিয়ার একটা অঙ্গরাজ্য ছিল, যেটা ছিল হচ্ছে প্রকৃতপক্ষে রুশ ব্লকের। সেই কারণে এইটা ইউএসএ পারে নাই। তো ইউএসএ তো বসে থাকার মানুষ না, তাদের দরকার একটা ঘাঁটি, উপসাগরীয় মুখে একটা ঘাঁটি, যেখানে পারবে সেখানেই। বাংলাদেশের অধিবাসীরা কি অধিকাংশই মুসলিমদেরকে দেখবেন যে তারা অন্য ধর্মে কনভার্ট হওয়ার প্রবণতা অনেক কম, অর্থাৎ মুরতাদ হওয়ার প্রবণতা খুবই কম। যে কোনো ধর্মের তুলনায় যে কোনো পরিসংখ্যান বলতে পারেন খুবই কম। এই কারণে তারা তাদের স্ব ধর্মে মুসলিমরা টিকে থাকে। মুসলিমদের তো খ্রিস্টান বানানো যাবে না, কিন্তু এখন মুসলিমদের যেহেতু খ্রিস্টান বানানো যাবে না, উপায় কি? উপায় হচ্ছে এইখানে ভারতের যে রাজ্যগুলো আছে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আর এইদিকে হচ্ছে বার্মার চীন, এখানকার অধিবাসীরা ছিল প্রাচীন ধর্মের অনুসারী, প্রাচীন ধর্মের অনুসারী। বৌদ্ধ হলো ঠিকমতো ধর্মকর্ম পালন করে না, তাদের প্রাচীন ধর্মের প্রভাব খুব বেশি। এইসব লোকেরা সহজেই কিন্তু খ্রিস্টানিটিকে বেছে নেয়। যে কোনো জায়গায় দেখবেন, এই যে আফ্রিকা মহাদেশে যত খ্রিস্টান আছে, যখনই কোনো আদিম ধর্মের অনুসারীকে, যখনই কোনো কিতাবি জাতি দাওয়াত দেয়, মানে মুসলিম, ইয়াহুদি, খ্রিস্টান, তখন কিন্তু সে কিতাবি জাতির দাওয়াতই গ্রহণ করে। কোনো একজন প্রাচীন ধর্মের অনুসারীকে একদিকে কিতাবি জাতি, একদিকে হচ্ছে শিখ, একদিকে হিন্দু, বৌদ্ধ, এদের যদি দাওয়াত দিতে দেখবেন যে কিতাবি জাতিটি তারা গ্রহণ করেছে। আবার যদি দেখেন কোনো একটা জাতিকে, কোনো কিতাবি জাতি একদিকে, খ্রিস্টান, ইয়াহুদি এরা একদিকে, আর শুধু মুসলিম একদিকে, যদি দাওয়াত দেয় মুসলিমদেরটি গ্রহণ করে। এখানকার অধিবাসীরা গ্রহণ করে ফেলেছে খ্রিস্টান ধর্ম এই কারণে, যারা প্রাচীন ধর্ম অনুসরণ করত। এখানে খ্রিস্টান ধর্ম মিশনারি পাঠানোর কারণটা ছিল
একটা ঘাঁটি তৈরি করা, চীনের বিরুদ্ধে একটা ঘাঁটি, সেইটা হয়ে গেছে। এখন এইখানকার প্রত্যেকটা ভারতের দুইটা নেংটিয়ার তিনটা, এটা হচ্ছে নাগাল্যান্ড, এটা হচ্ছে মণিপুর, এটা হচ্ছে মিজোরাম, আর এটা হচ্ছে মিয়ানমারের বার্মার চিং, এরা চারটাই হচ্ছে খ্রিস্টান প্রধান। এখন এইখানে এরা স্বাধীনতা ঘোষণা করতে পারছে না অস্ত্রের অভাবে। অস্ত্র পাঠাবে কোথায়, কিভাবে পাঠাবে? যুদ্ধের নিয়ম হচ্ছে শুধু একদিকেই নির্ভর করতে হয় না, তিন দিকেই থাকতে হয়। অর্থাৎ জলে, স্থলে, অন্তরিক্ষে। অন্তরিক্ষে পাঠাতে পারবে বিমান যোগে, বাংলাদেশের উপর দিয়ে পাঠাতে পারবে, কিন্তু সেটা যুদ্ধের সঠিক নিয়ম নয়, সামরিক বিজ্ঞান এটা বলে না। তিনভাবেই লাগবে, তার মানে তাদের একটা সাগরও লাগবে, স্থলপথও লাগবে। বাংলাদেশ স্থলপথ দিয়ে পারছে না, কারণ বাংলাদেশে বুকে পাথর বাঁধা রয়ের দালাল ওয়াকার এটা সরাসরি ডক্টর ইউনূসের বিরোধিতা করছে, দিচ্ছে না। তাহলে এখন স্থলপথে, জলপথে যেতে গেলে হচ্ছে আরাকান বাদ দিয়ে চট্টগ্রাম। এই কারণে এই যে চারটা রাষ্ট্র, তাদের এখানে অস্ত্র দেওয়া দরকার। তাদেরকে অস্ত্র দিলে তারা বিদ্রোহ ঘোষণা করবে, স্বাধীনতা ঘোষণা করবে। তারা স্বাধীনতা ঘোষণা করলে নেংটিয়া এবং বার্মা যখন দমনপীড়ন চালাবে, ইউএসএ তখন বলবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তখন সে তার বাহিনী পাঠিয়ে দেবে। পাঠিয়ে দিতে পারলে এই জায়গাগুলো স্বাধীন হয়ে যাবে। তখন তাদের জন্য সবার আগে দরকার, ওই যে বললাম তিনটা পথ, একটা তো পথ আছে আকাশপথ, স্থল আর জল দরকার। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে জায়গাটা, এই আরাকান আর্মি শুধুমাত্র আরাকানি নয়, চিং প্রদেশের উত্তরাংশ দখল করে নিয়েছে, যার দরুন এখন চায়না এবং নেংটিয়া দুইটাই চাচ্ছে আরাকানকে নিজের হাতে রাখতে। কারণ হচ্ছে বঙ্গোপসাগরে বের হওয়ার পথ। চায়না বুঝে গেছে চায়নাকে ঘিরে ফেলা হবে, সে কারণে চায়না আরাকানকে দিয়ে, আরাকান আর্মিকে সহায়তা করে আরাকানের সিতুয়ে বন্দর দিয়ে বের হয়ে যাবে। নেংটিয়াও চাচ্ছে এই যে এখানে যে ঝামেলা চলছে, স্বাধীনতাকামী যে লড়াই চলছে, এদেরকে দমন করতে গেলে তাদেরকে সাগরে বের হতে হবে, সাগর দিয়ে যোগাযোগ করতে হবে, তিন পথেই লাগবে। ওই যে বললাম সামরিক সূত্র লাগবে। এইটার জন্য সবারই দরকার পড়েছে আরাকানকে। আর ইউএসএরও দরকার হচ্ছে বের হওয়া। এখন বের হওয়া নিয়ে কথা। এইবারে আসেন সিতুয়ে বন্দর। সিতুয়ে বন্দর দিয়ে বের হতে হবে, কিন্তু সিতুয়ে বন্দর ইতিমধ্যেই চীনের ভোগে চলে গেছে। আরাকান আর্মির সাথে তাদের সমঝোতা হয়ে, আরাকান আর্মিকে তারাও সাহায্য করেছে, তাদের সমঝোতা হয়ে গেছে এবং তারাও ওই দিক দিয়ে যাতায়াত ইতিমধ্যে শুরু করে দিয়েছে, চলাচল তাদের শুরু হয়ে গেছে। এখানে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিলে সবাই যখন মেনে নেবে তখন সেটা একটা প্রকাশ্যে আসবে। সিতুয়ে বন্দর দিয়ে তার মানে বঙ্গোপসাগরে চীন পৌঁছে গেছে। এই হচ্ছে বার্মা, বার্মা দিয়ে, রাখাইন দিয়ে, এই সিতুয়ে দিয়ে অর্থাৎ আকিয়াব দিয়ে তারা বের হয়ে যাবে বঙ্গোপসাগরে। এখন কথা হচ্ছে তারা তো এদিকে চলে আসছে, নেংটিয়াও চাচ্ছে এদিকে আসতে, এবং নেংটিয়াও সেটা ইউএসএ নেংটিয়াকে যে ধরনের চাপের উপর রেখেছে, এবং নেংটিয়া এর আগেই আরাকান আর্মিকে সাহায্য করেছে। এখন আরাকান আর্মি চাচ্ছে অর্থনৈতিকভাবে আরও বেশি স্বাবলম্বী হতে, তাদের সিতুয়ে বন্দরকে ব্যবহার করতে দেবে চায়নাকে এবং নেংটিয়াকে, যার দরুন তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তাদের দেশ দ্রুত উন্নত হবে, এটা চাচ্ছে। তো ইউএসএ চেয়েছিল, বাংলাদেশ সরকারও চেয়েছিল যে আরাকানে ইউএসএরা ঢুকবে, মার্কিনরা ঢুকবে। মার্কিনরা ঢুকলে তারা আরাকান আর্মিকে চায় না। আরাকান আর্মি আমাদের জন্য ক্ষতিকারক। আরাকান আর্মি রোহিঙ্গা মুসলিম যারা, তাদের বিরুদ্ধে, তাদের সব থেকে বেশি, যতটা না বার্মার জান্তা সরকার তাদের ক্ষতি করেছে, তার থেকে বেশি ক্ষতি করেছে আরাকান আর্মি। তাই আমরা যদি রোহিঙ্গাদের সাহায্য করতে পারতাম, তাহলে রোহিঙ্গারাই আরাকানের দখল নিতে পারতো, আরাকান আর্মি বলে কিছু থাকতো না। অতএব ইউএসএকে সাহায্য করা আমাদের দরকার ছিল, আর ইউএসএকে সাহায্য করলে ইউএসএ বের হতে পারত। এইবারে আসেন, সিতুয়ে বন্দর বন্ধ, তাহলে কোথায় ইউএসএ, কোন জায়গাতে বের হতে পারবে, কোন জায়গার সাহায্যে? চট্টগ্রামের সাহায্যে। চট্টগ্রাম দিয়ে, কর্ণফুলী দিয়ে, মাতামুহুরি দিয়ে সোজা ঢুকে যাবে আপনার মিজোরামে। মিজোরাম অর্থাৎ এখন নেংটিয়া কর্তৃক শাসিত মিজোরাম। এইখান দিয়ে চট্টগ্রাম দিয়ে সরাসরি মিজোরামে ঢুকবে। আর এই যে এই পর্যন্ত হচ্ছে আরাকান আর্মির দখলে। তার মানে আরাকান আর্মিকে গুল্লি মারো, সরাসরি ইউএসএ পারবে এই মিজোরাম, তারপরে মণিপুর, এদিকে হচ্ছে নাগাল্যান্ড, এদিকে চীন, এই প্রদেশগুলোতে তাদের যারা যে খ্রিস্টান করেছে এখানে অস্ত্র পৌঁছায় দিতে। তাহলে নেংটিয়াও ভাঙবে, বার্মাও ভাঙবে,
এবং এই খ্রিস্টান রাজ্যগুলো মুক্ত মুক্ত হবে, এবং খ্রিস্টান রাজ্যগুলো যখন মুক্ত হবে তখন তারা অটোমেটিকলি চাপ দেবে হচ্ছে আরাকানে। আরাকানে বার্মার চাইতে মুসলিমরা ইউএসের পক্ষে বেশি ভালো, অতএব তারা রোহিঙ্গাদের প্রতি সহানুভূতিশীল, রোহিঙ্গাদের সাহায্য করতে চায়। আর আমরাও যদি রোহিঙ্গাদের সাহায্য করতে পারি, রোহিঙ্গার একটা স্বাধীন রাষ্ট্র পাবে, তারাও মুক্ত হবে, এবং এই সমস্ত বদমাইশি থেকে আমরাও বেঁচে যাবে, এবং নেংটিয়া ভাঙবে, আমাদের সব থেকে বড় লাভ। চট্টগ্রাম, এইবারে আসেন ইউএসএ শিলখালিতে কেন চায়? শিলখালিতে চায়, কক্সবাজারের শিলখালি, ওই যে বললাম সামরিক সূত্র অনুযায়ী একটা দেশে যুদ্ধ পরিচালনা করতে গেলে 3 জায়গার যোগাযোগ থাকা লাগবে, জলে, স্থলে এবং অন্তরিক্ষে। এখানে যদি তারা ঘাঁটি করতে পারে, তার মানে এইখানে তারা সাহায্য করতে পারবে, এখানে যারা রোহিঙ্গা আছে এদেরকে সাহায্য করতে পারবে। উপরন্তু চীন, যেটা খ্রিস্টান রাজ্য, খ্রিস্টানরা যাদের খ্রিস্টানদের অভিভাবক হচ্ছে ইউএসএ, এটা হচ্ছে গুপ্ত সত্য, তাহলে তাদের সাথে তাদের একটা যোগাযোগ করতে পারবে, এবং এখানে নৌবাহিনীও সাহায্য করতে পারবে। এই কারণে আর ইউএসএ যদি এই শিলখালি বলেন আর চট্টগ্রামে বলেন, তারা যদি ঘাঁটি করতে পারে, তাদের সাথে এই বাংলাদেশ থেকে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, রাস্তাঘাট হবে, মিজোরাম পর্যন্ত রাস্তাঘাট হয়ে যাবে, এবং এইখান থেকে অস্ত্র ঢুকবে, এখানকার খ্রিস্টানরা সাহায্য পাবে, এবং পার্বত্য চট্টগ্রামের সব গোমর ফাঁস হয়ে যাবে। পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নবাদী যেগুলো আছে উপজাতিরা, এগুলো সব ফ্লাশ হয়ে যাবে বলে এই যে দেখেন সব ভিডিওগুলো সব নেংটিয়ার। চট্টগ্রামের সমুদ্রের ধারে বিশাল চক্রান্ত, ইউএস আর্মির গোপন মহড়ার ছবি ফাঁস। অ্যালার্ম ইন নিউ দিল্লি, দেখলেন? এইটার ইয়ে দেখেন, এটা দেখেন কি জন্য, কি সম্মানজন এই মহিলার নাম। আচ্ছা, হোয়াই এক্স্যাক্টলি আর ইউএস ট্রুপস ইন বাংলাদেশ? সবগুলো হচ্ছে এই নেংটিয়ার, তারা সব ভয় পেয়ে গেছে, কারণ ইউএসএ যদি এখানে আসলেই ঘাঁটি করে, চট্টগ্রামে থাকে এবং রাস্তাঘাট নির্মিত হয়, তাহলে তাদের 1 নাম্বার হচ্ছে উপজাতি বিদ্রোহী আমাদের যেগুলো আছে এদের গোমর ফাঁস হয়ে যাবে এবং এরা ধ্বংস হয়ে যাবে, এবং এইখানে নেংটিয়ার যে সাহায্য করতেছে এগুলো ধরা পড়ে যাবে, এবং নেংটিয়ার বিচ্ছিন্ন হয়ে যাবে। নেংটিয়ার 3টা রাজ্য বিচ্ছিন্ন হওয়ার সময়ের অপেক্ষা। শুধুমাত্র যদি বাংলাদেশ সরকার ইউএসকে ঘাঁটি করতে দেয়, ইউএসের সেনাবাহিনীকে রাখতে দেয় বা ঘাঁটি করতে দেয় বাংলাদেশের চট্টগ্রামে, তাহলে নেংটিয়ার 3টা রাজ্য বিচ্ছিন্ন হওয়ার সময়ের ব্যাপার মাত্র। আমি আশা করব সরকার সেই দিকে সুদৃষ্টি দেবে, এবং ওয়াকার বুকে পাথর বাঁধা জেনারেলকে লাথি মেরে বিদায় করে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যই কাজ করবে। বাংলাদেশের সার্বভৌমত্ব মানে একটাই, নেংটিয়াকে বাস দাও। ধন্যবাদ সবাইকে।